सितारों की कर ली सवारी, चांद पर भी नाचे हम तूफानों से यारी। Hello everyone, this is Papi and welcome back to my channel and another new minute travel vlog. তো আমি কিন্তু যাচ্ছিলাম হনুমান জয়ন্তীর পর দিন হনুমান মন্দিরে। এটা হচ্ছে কাকিনাড়া যে মাদ্রাল হনুমান মন্দির আছে, তো সেখানে যাচ্ছিলাম। আর ওখানে কিভাবে যেতে হয় পুরো খুঁটিনাটি চলো আমি তোমাদেরকে যেতে যেতে বলছি। জার্নিটা খুব পিসফুল মাইন্ড নিয়ে শুরু করেছিলাম, বাট ওখানে পৌঁছে ব্যাপারটার অনেকটাই যেটা ভেবে গেছিলাম সেরকম কিছুই হয়নি। যাই হোক, পুরো ব্লগটা দেখো, আশা করি বুঝতে পারবে। তো প্রথম নেমে গেছিলাম হচ্ছে কাকিনাড়া স্টেশনে। দেখো আমরা যেহেতু চাকদা আমরা তো ডাউনের দিক থেকে এলাম, তো এসে হচ্ছে আমরা ওই টুয়ার্ড শিয়ালদার দিকে যাবো না, যেদিক থেকে এলাম আপ সেই বরাবর কিন্তু প্ল্যাটফর্ম ধরে হাঁটতে শুরু করবে। দেখো 2 নম্বর প্ল্যাটফর্মে সামনের দিকে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, ঠিক ওভারব্রিজটার উপর ওঠেই কিন্তু ওখান থেকে রোডটার সাথে কানেক্ট হয়ে যায়। তারপর ওখান থেকে টোটো ধরবো। তো এখানে যে মাদ্রাল হনুমানটা মন্দিরটা আছে, তা তোমরা কে কে জানো? এই দেখো এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ঠিক উপরে কিন্তু উঠেই কিন্তু এটা রাস্তার সাথে কানেক্ট হয়ে আছে। এই দেখো এই অবধি এসেই এখান থেকেই কিন্তু তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে। আর ঠিক এই টোটো স্ট্যান্ড কিন্তু এই টোটো একদম তোমাদেরকে নামিয়ে দেবে মাদ্রাল হনুমান মন্দিরে। আর হনুমান মন্দির নাম হলে ওখানে কিন্তু শুধু হনুমান মন্দির নেই, ওখানে অনেকগুলো মন্দির আছে, সবটাই তোমাদের দেখাচ্ছি। আর মাথা পিছু ভাড়া হচ্ছে 20 টাকা। বেশ টাইম লাগলো 15 থেকে 20 মিনিট। তারপরে আমরা চলে এলাম মাদ্রাল হনুমান মন্দিরের সামনে। কিন্তু মন্দিরের ভেতর ঢুকে বুকটা হাহা করে উঠলো, মানে যে বেটা ভেবে এসেছিলাম। আর মানে দেখেই না অদ্ভুত একটা লাগছিল, চোখের সামনে এতগুলো দোকান ঝলসে গেছে, যা ধ্বংসস্তূপ এখানে দেখতে পেলাম। মানে এটা একদমই আমি ভেবেই আসিনি যেটা এখানে দেখবো। আমি জানতামও না এখানে এরকম একটা হয়েছে, তাহলে হয়তো আমি আসতাম না। হনুমান জয়ন্তীর দিন ভীষণ ভিড় হয় বলে ভিড়টা এড়াতে আমরা পরের দিন এসেছিলাম। বিশেষ করো ভাবতে পারিনি এখানে এসে এরকম দেখবো। তাই লোকাল একজন বলছিল দেখো এখানে টিনের, দেখো লাইটটা ফেটে গেছে, দেখো টিনগুলো এখানে ভেঙে গেছে, এখানে পোড়ার দাগগুলো দেখতে পাবে। 10 থেকে 12টা দোকান এখানে ছিল, একটা দোকান অবশিষ্ট নেই। ইচ অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু ছাই হয়ে গেছে। আমি জানি না যে জায়গাটায় এত জাগ্রত, মানুষ এখানে এত বিশ্বাস করে। হনুমান জয়ন্তীর দিন রাত্রিবেলা, মানে যখন অনেক রাত অব্দি মানুষ ছিল, হয়তো রাত্রি 2:30-3টে নাগাদের এটা ঘটনা। আমি জানি না এটা কী করে হয়েছে, দেখে বিশ্বাস করবে না। আই জাস্ট লিটারালি ক্রাইড। আমি জাস্ট ভাবতেই পারছিলাম না। এই যে দোকানগুলো থেকে আমরা এর আগে একবার এসেছিলাম, এখান থেকে লাড্ডু বা হাতে বাঁধা সুতো বা আরও টুকটাক জিনিস কিনেছিলাম, এবং শুধু ভেবেই এসেছিলাম কিনবো, কিন্তু মানে জাস্ট ভাবতেই পারছিলাম না যে এরকম একটা দৃশ্য চোখের সামনে দেখতে হবে। যাই হোক, আমি প্রে করব যে ভগবান যেন ওদেরকে আবার শক্তি দেয়, বজরংবলী যেন আবার এই মানুষগুলোকে পাশে মানে শক্তি দেয়, যাতে ওরা আবার দাঁড়াতে পারে। তো ভেতরে যে মন্দিরগুলো রয়েছে, মন্দিরগুলো কিন্তু অক্ষত রয়েছে। দেখো এখানে কিন্তু রামনবমী, অন্নপূর্ণা পুজো, হনুমান জয়ন্তী সব অনুষ্ঠান কিন্তু এখানে পালন করা হয়ে থাকে। দেখো এটা হচ্ছে হনুমান মন্দিরটা। জাস্ট দেখে মনেই হচ্ছে না একদিন আগে এখানে এত লোকের সমাগম হয়েছে, আর একদিন পরেই কি কাণ্ড হয়ে গেছে। এখানে যেখানে অনেক মানুষ ছিল আগের দিন, তার পরের দিন এখানে এরকম অবস্থা, শোকের ছায়া, জাস্ট লিটারালি শোকের ছায়া এখানে নেমে এসছে। দেখো এখানে রয়েছে একটা বড় বেলগাছ, যে বেলগাছে মানুষ কিন্তু এখানে দেখো মনস্কামনা পূর্ণের জন্য লাল যে চেরি কাপড় আছে সেগুলো কিন্তু এখানে বেঁধে রেখে যায়। আর ঠিক এই জায়গাটা যজ্ঞ, এখানটা কিন্তু অনেক বড় একটা যজ্ঞকুণ্ড, যেখানে কিন্তু যজ্ঞ হয়। সুন্দর করে ফুল পাতা দিয়ে সাজানো হয়েছিল। এই যে বড় হনুমানের যে মন্দির মানে মূর্তিটা, যেটা কিন্তু প্রায় মাটি থেকে 10 থেকে 12 ফুট নিচে কিন্তু শায়িত অবস্থায় রয়েছে। आसमां को छू कर देखा, तारों की कर ली सवारी, चांद पर भी नाचे हम तूफानों से यारी।
বজরংবলীর কাছে আমার একটাই প্রার্থনা, যে যে মানুষগুলোর অনেক ক্ষতি হয়েছে, হে ঈশ্বর তুমি তাদেরকে, তারা যেন আবার নিজের পায়ে দাঁড়াতে পারে, আবার শক্তি জোগাড় করতে পারে, তুমি তাদের একটু পাশে থাকো। এই দেখো ঠিক এইভাবে সিঁড়ি থেকে কিন্তু নেমে যেতে হবে, অনেকটা নিচে, প্রায় মাটি থেকে 10 থেকে 12 ফুট নিচে কিন্তু এই মন্দিরটার যে সাহিত্য বজরংবলীর মূর্তিটা রয়েছে। এখানে কথিত আছে যে এখানে নাকি দেখো উপর থেকে দেখো আমরা এসেছি কিন্তু এতটা নিচে, যে একবার নাকি বজরংবলী এখানে বিশ্রাম করেছিলেন, তো তার সেই রকমভাবেই কিন্তু মূর্তিটা এখানে তৈরি হয়ে রয়েছে। তবে এই মূর্তি জানো তো লেখা থাকে যে মহিলারা যেন স্পর্শ না করে, তো যাই হোক এটার কারণ আমার জানা নেই, যেহেতু এখানে লেখা রয়েছে তাই জন্য আমরা টাচ করিনি, দূর থেকেই বজরংবলীকে দেখে প্রণাম করে নিয়েছি। এখন নতুন মালা, বেলপাতার মালা দিয়ে কিন্তু বজরংবলীকে সাজানো হয়েছিল। আমি জাস্ট এটা ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম যে যার আগে একদিন লোক লাইন দিয়ে এখানে আসছিল, ভিড় হচ্ছিল, আর আজকে দেখো এখানে পুরো শুনশান। এবার দেখো এটা নিছক দুর্ঘটনা না ইচ্ছাকৃত সেটা তো এখন তদন্ত হয়তো হবে, কিন্তু যাই হোক আমি একটাই আশা করব যে মানুষগুলোর যেন তাড়াতাড়ি তারা আবার নিজের অবস্থায় ফিরে আসতে পারে। আর ঠিক বজরংবলীর মন্দিরের কিন্তু পাশেই দেখো সিঁড়ি দিয়ে উঠে যাব, আর এখানে খাট্টু শ্যাম বাবাজির যে নতুন মন্দিরটা হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এই খাট্টু শ্যাম বাবার মন্দিরটা দেখার উদ্দেশ্যেই কিন্তু এখানে এসেছিলাম। এই দেখো খাট্টু শ্যাম বাবার মন্দিরটা একদম নবনির্মিত কিন্তু মন্দির, আর ঢুকতেই দেখো দুপাশে এরকম দুজন দাঁড়িয়ে আছে, আর ঠিক এই জায়গাটা এখানে হচ্ছে মোমবাতি ধূপকাঠি দেওয়ার জায়গা রয়েছে। দেখো এখানে দুজন কিন্তু এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। খাট্টু শ্যাম বাবা সম্পর্কে কি তোমাদের জানা আছে? আর খাট্টু শ্যাম বাবাকে বলা হয় ভীষণ জাগ্রত, বেসিক্যালি রাজস্থানে কিন্তু খাট্টু শ্যাম বাবাকে ভীষণ রকম মানা হয়। চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দুপুরে এরকম ফল সিলিং রয়েছে, একটা ঘন্টা রয়েছে, এখানে কিন্তু অনেক মানুষ এসে বিশ্রাম করে, প্রচুর ফ্যান চালানো রয়েছে। আর এই ঠিক এই সামনেই হচ্ছে খাট্টু শ্যাম বাবার মূর্তিটা রয়েছে। তো যেহেতু টাইম হয়নি খোলার তাই কিন্তু পর্দাটা এইভাবে দেওয়া রয়েছে, নির্দিষ্ট টাইমের পর কিন্তু পর্দাটা খুলে দেওয়া হবে। তারপর এখানে আরতি, তো দেখো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো খাট্টু শ্যাম বাবার মন্দিরে যাওয়ার, তো রাজস্থানে তো সম্ভব হলো না, তো এখানেই যখন হয়েছে বাড়ির কাছে তাই চলে এলাম। আর পারলে কিন্তু তোমরা অবশ্যই একবার এসে দেখে যে সত্যি কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে একাধিক অনেকগুলো কিন্তু মন্দির রয়েছে পাশাপাশি একই জায়গার মধ্যে। দেখো মন্দিরের উপরের কারুকার্যগুলোও কিন্তু বেশ সুন্দর, একদম পুরো হলুদ রং করা রয়েছে। সামনে রয়েছে প্রণামী বাক্স, আর দেয়ালের গায়ে অনেক কিছু কিন্তু ইনস্ট্রাকশন লেখা আছে, টাইম লেখা। বর্বরিক তিনি কিন্তু রাজস্থানে পূজিত হন, রাজস্থানে হারিকা সাহারা রূপে তাকে পুজো করা হয়, মানে পরাজিতদের একমাত্র সাহারা। এটাও কথিত আছে যে পঞ্চু পাণ্ডবের ভীমের পৌত্র মানে নাতি হলেন এই খাট্টু শ্যাম বাবা, আর তিনি শ্রীকৃষ্ণের আশীর্বাদে কিন্তু তার সঙ্গে শ্যাম নামটা জুড়ে খাট্টু শ্যাম বাবা নামে তিনি পরিচিত। ভীষণ জাগ্রত এই খাট্টু শ্যাম বাবা। বলা হয় বাবার কাছে মন থেকে যা চাওয়া হয় বাবা নাকি সেই প্রার্থনা শোনেন। তো আমিও বাবার কাছে মন থেকে চাইলাম ওই মানুষগুলোকে, বাবা তুমি হারতে দিও না, ওই মানুষগুলোকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দাও। এই দেখো এখানে কিন্তু টাইম লেখা আছে, আরতির টাইম, তোমরা কিন্তু চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। খাট্টু শ্যাম বাবার জানো তো অনেক ভজনও কিন্তু আছে। দেখো এখানে কিন্তু টাইমটা সব লেখা আছে, তবে সবটাই কিন্তু হিন্দিতে লেখা রয়েছে। শ্যামা প্রীত মে তো সে লাগা बैठा এরকম দুজন পুরোহিত এখানে থাকে, তারা কিন্তু এরকম মাথায় তিলক লাগিয়ে দেয়, প্রসাদ দেয়। আর ঠিক
এই শ্যামবাবার মন্দিরের পাশেই এখানে রয়েছে কিন্তু রাধাকৃষ্ণের একটা মন্দিরও রয়েছে। একই মন্দিরের মধ্যে দুটো জায়গায় রাধাকৃষ্ণও রয়েছে, আবার রাম সীতার মন্দিরও রয়েছে। মানে একটা জায়গায় যদি তোমরা আসো, এখানে অনেক দেবদেবীকে কিন্তু একসাথে তোমরা দেখতে পাবে। এই দেখো, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মূর্তি, একদম শ্বেত পাথরের তৈরি। আর দুপাশে দেখো গৌর নিতাই রয়েছে। আর এখানকার দেখো ভোগ প্রসাদ কিন্তু এখানে চিরা ও গুড় কিন্তু ভোগ প্রসাদ হিসাবে এখানে দেয়া হয়। প্রতিটি মূর্তি কিন্তু খুব সুন্দর দেখতে। আর তার ঠিক উল্টো দিকে, তারাও দেখিয়ে দিচ্ছি, ঠিক উল্টো দিকে পাশটায় রয়েছে দেখো রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তি রয়েছে। এখানে এদের পুজো করা হয়। আর এখানেও কিন্তু ভোগ প্রসাদ হিসাবে চিরা আর গুড় দেয়া রয়েছে। এখানকার দরজাটা যেহেতু লক করা রয়েছে, তাই জন্য আমি ওই বাইরে থেকেই দেখালাম। আর দুপাশের মূর্তি কিন্তু শ্বেত পাথরের তৈরি। দেখো এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, আর এখানেও কিন্তু বহু মানুষ এসে বিশ্রাম নিতে পারে। আর দেখো ঠিক দেওয়ালে এরকমভাবে বাল্মীকির একটা মূর্তি আর রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি এইভাবে খোদাই করে রাখা রয়েছে। আর এখানে দেখো শ্রীকৃষ্ণের যে পর্বতটাকে মাথায় তুলে নিয়েছিল, অনেক মানুষকে বাঁচিয়েছিল যখন, সেইটার কিন্তু কাহিনীটাও এখানে খোদাই করে রাখা হয়েছে। আর এখানে দেখলাম প্রত্যেকটা মন্দিরের দেয়ালের উপর না এরকম হাতির মতন রাখা করা হয়েছে। ঠিক এই মন্দিরটা থেকে বেরিয়েই কিন্তু অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে। আর এই যে দিঘিটা দেখতে পাচ্ছ, এই দিঘিটাকে কালা দিঘি বলা হয়, জানো তো? এই দিঘির উল্লেখ কিন্তু বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসেও রয়েছে। এইটা হচ্ছে এখানকার রন্ধনশালা। যেহেতু একদিন আগে হনুমান জয়ন্তী হয়েছে, তাই এখানে কিন্তু অনেক প্রসাদ রান্না তৈরি করা হয়েছিল। দেখো দিঘির জলে সন্ধেবেলায় যখন সূর্যাস্তের আলোটা পড়ছে, লাল আলো, কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। পারলে সময় করে একবার এসো। এই দিঘিটা কিন্তু মানে কি বলবো, হিস্ট্রি বা সাহিত্যের সাথে কিন্তু কানেক্টেড। তুমি ভাবতে পারছো আমি একটা মন্দিরে রয়েছি যেখানে এরকম একটা দিঘি রয়েছে, এখানে বোটিং হয়, একটা ছোট পার্ক রয়েছে একদম ফ্রি অফ কস্ট, যেখানে প্রচুর রাইডিং রয়েছে। এখানে তো বিকেলে অনেক মানুষের কিন্তু সমাগম হয়। দেখো বড় বড় গাছ রয়েছে, ছায়া ঘন গাছ, বেশ ভালো লাগে জানো তো। এখানে এই সামারের ইভিনিংয়ে যদি তুমি আসো না, দেখবে আর যেতেই ইচ্ছে করবে না। দেখো কি ওয়েল মেনটেন, কিন্তু মনে হচ্ছে না কি আমি কোনো মন্দিরের মধ্যে রয়েছি। এটা পুরোটাই মন্দিরের এরিয়া। দেখো আগের দিন যে পুজো উৎসবটা হয়েছিল, তার এই ফুল পাতাগুলো এখানে রাখা রয়েছে। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার অন্নপূর্ণা মন্দির। দেখো ওই মন্দির থেকে আমার এই মন্দিরে আসতে কতটা সময় লাগলো। এই হচ্ছে দেখো অন্নপূর্ণা মন্দির। তবে মন্দিরের উপরে দেখো চূড়াতে এখনো আমার মনে হয় কনস্ট্রাকশনের কাজ কিন্তু অনেক বাকি রয়েছে। এখানেও সিঁড়ি বেয়ে উঠতে হবে। এখানে মন্দিরগুলো একটা বৈশিষ্ট্য আছে, কোনো মন্দিরে অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে, কোনোটায় নামতে হচ্ছে। দেখো মা অন্নপূর্ণার মন্দির, এখানেও কিন্তু বড় একটা ঘন্টা বাঁধা রয়েছে। দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে হচ্ছে অন্নপূর্ণা মন্দির। আবার অন্নপূর্ণা মন্দিরের পাশেই রয়েছে, ওটা কিন্তু আবার মাটি থেকে অনেকটা নিচে নামতে হয়, সেখানে কিন্তু একটা শিব মন্দির রয়েছে। ওখানে একটা তোরণ মতো করা, উপরে রয়েছে দুটো সিংহ। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে কিন্তু অন্নপূর্ণা মন্দির। আর এবার দেখো এই ভেতরে গিয়ে দেখাচ্ছি। দেখো মন্দিরের গায়ে কিন্তু দেবাদিদেব মহাদেবের যে সতীর যে কাহিনীটা, সেগুলো কিন্তু কিছু খোদাই করে রাখা রয়েছে। দেখো ভেতরেও কিন্তু এখানে প্রচুর জায়গা রয়েছে। আর ওই সাইডে দেখো একটা বড় একটা সাদা রঙের নন্দীকে মহারাজকে বসানো রয়েছে।
এই দেখো, এই শিব মূর্তি কিন্তু দেখতে হলে তোমাদেরকে নিচে আসতে হবে। অন্নপূর্ণা মন্দিরে যেতে হলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, আর শিব মূর্তিকে দেখার জন্য আবার কিন্তু নিচে আসতে হবে। তো কত বড় মন্দির চত্বরটা। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের অন্নপূর্ণা মন্দির। আর অন্নপূর্ণা মন্দিরের গায়ে কিন্তু শিব পার্বতীর বিবাহের মুহূর্ত এইসব অনেক কিছু কিন্তু এরকম খোদাই করে রাখা রয়েছে। এই দেখো, কদিন আগে তোমরা নিশ্চয়ই জানো যে অন্নপূর্ণা পুজো হয়েছে, তাই মন্দিরকে কিন্তু নতুন করে সাজানো হয়েছে। দেখো এখানে কিন্তু মাতা পার্বতী ও শিবের কিন্তু অনেক দেখো বিবাহের কিছু চিত্র কিন্তু রয়েছে। মূর্তিটা রয়েছে, দেখো কি সুন্দর মূর্তিটা। এটাও যেহেতু দরজায় তালা বন্ধ রয়েছে, আমি কিন্তু ওই গ্রিলের মধ্যে থেকে হাতটা ঢুকিয়েই আর কি ভিডিওটা বানিয়েছি, তাই হয়তো একটুখানি কেঁপে গেছে বা ঝাপসা হয়েছে। ভীষণ সুন্দর কিন্তু এই মন্দিরের এরিয়াটা। যদি তোমরা আসো না, হাতে কিন্তু অনেকটা টাইম নিয়ে এসো, মিনিমাম 2-2.5 ঘন্টা টাইম নিয়ে এসো। অনেকগুলো মন্দির আছে দেখতে হবে, প্রচুর সিঁড়ি রয়েছে, আর এখানে এসে বসার অনেক জায়গা আছে, একটু বিশ্রাম নিতে পারো। এতগুলো মন্দির, এত দেবদেবী একসাথে, খুব কম মন্দিরে এলেই কিন্তু এরকম দর্শন হবে। দেখো ঠিক নিচে দেখো এখানটাই রয়েছে হচ্ছে শিব মন্দিরটা, ওখান থেকে আমরা নেমে চলে এসেছি। আর ঠিক সামনে এখানে দেখো আর একটা কিন্তু নন্দী মহারাজ বসে আছে। দেখো এই নন্দী মহারাজটা কিন্তু ভীষণ সুন্দর। এটা একদম কিন্তু মাটির নিচ, দেখো কতটা মাটির নিচে। ওই দেখো উপরে অন্নপূর্ণা মন্দির, আর নিচে হচ্ছে এই এখানে ধরো একটা গাছ। অন্নপূর্ণার দেখো একটা ছবি রয়েছে, কি সুন্দর ছবিটা। পাশে একটা বড় শিবলিঙ্গ রয়েছে। দেখো গাছে একটা পাখি, কি সুন্দর। আর গাছটাও দেখো অনেক পুরনো, অনেক ঝুড়ি নেমে এসছে গাছটার। এখানে দেখো মহাদেবের মূর্তি, অনেক কিছু শিবলিঙ্গ এই গাছটার নিচে রাখা রয়েছে। এটা হচ্ছে যখনই কোনো মন্দির এরিয়াতে যাবে তখন দেখবে এরকম গাছের নিচে অনেক মূর্তি কিন্তু রাখা থাকে। আর দূরে ছোট্ট একটা গোশালা রয়েছে, যেখানে কিন্তু 4-5টা গোমাতাও রয়েছে। এখানকার এরিয়াটা পুরোটা এরকম। এই যে নন্দী মহারাজ। আচ্ছা তোমরা কি এটা জানো যে এই কথাটা বলা হয় যে তোমরা যদি কোনো কথা নন্দী মহারাজের কানে কানে বলো, নন্দী মহারাজ কিন্তু সেই কথাটা ডিরেক্টলি মহাদেবকে বলে তোমার মনের ইচ্ছে পূরণ হতে সাহায্য করে। দেখো কি সুন্দর নন্দী মহারাজটা। চলো শিব মন্দিরের ভেতর যাচ্ছি। আর এই দেখো শিব মন্দিরে ঢুকতেই এনার দর্শন পেলাম। জানো তো কুকুর কিন্তু দেবাদিদেব মহাদেবের যে কাল ভৈরব রূপ আছে তার কিন্তু বাহন। তাই কোনো শিব মন্দিরে কুকুরকে দেখলে ঘেন্না পেও না, ভয় পেও না, তাড়িয়েও দিও না। এই দেখো জায়গাটা বেশ মানে খুবই ঠান্ডা ঠান্ডা, মানে যেহেতু এটা মাটির অনেকটাই নিচে রয়েছে। দেখো আমি মাটির কতটা নিচে চলে এসেছি। তবে এখানে এলে কিন্তু পায়ের অনেকটা জোর নিয়ে এসো, কারণ কোনো মন্দিরে অনেকটা উপরে উঠতে হবে, নিচে নামতে আলটিমেট প্রচুর সিঁড়ি কিন্তু তোমাকে ওঠা নামা করতে হবে। চলো এখান থেকে বেরিয়ে বাইরের দিকটাতে যাচ্ছি। আর দেখো মইবার তো আমাদের দেখাতে শেষ হয়ে গেছে, আর সামনে এখানে টোটো স্ট্যান্ড আছে, একটুখানি ওয়েট করে নিতে হবে, রিজার্ভ করো না। তবে যাই হোক আজকে দিনটা সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি। এখানে এসে যে আশা করে এসেছিলাম, মনে আনন্দ নিয়ে এসেছিলাম, সেটা যেন কোথাও একটুখানি স্তীমিত হয়ে গেছে। তো যাই হোক আশা করব ভগবান যেন এদেরকে আবার শক্তি দেয়। আর চাকদা স্টেশনেও কিন্তু একটা আমাদের হনুমান মন্দির আছে। দেখো এখানকার হনুমান মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর। হনুমান জয়ন্তীতে এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর যেহেতু হনুমান মাদ্রির মন্দির থেকে ঘুরে এসেছে, আর এটা আমার বাড়ির কাছের, এখানে যেমন এটা হতে পারে না।
মন্দিরটা ছোট হলেও কিন্তু এখানে প্রচুর রোজ রোজ অনেক ভক্তের সমাগম হয়, কারণ যেহেতু এটা একদম স্টেশনের উপরে, এটা হচ্ছে চাকদার আপ প্ল্যাটফর্মের উপরে, আসা যাওয়া করা অনেক মানুষ কিন্তু যেতে না পারলেও কিন্তু প্রণাম করে যায়, বাইরে থেকেই প্রণাম করে চলে যায়। আর এই দেখো কি সুন্দর মূর্তিটা, পঞ্চমুখী হনুমান মূর্তি। ওখানেও কিন্তু একজন পুরোহিত থাকেন, যিনি কিন্তু সকাল সন্ধ্যা এখানে পুজো করে। প্রসাদ থাকলে তোমরা এখানে প্রসাদও পেয়ে যেতে পারো। আর যদি কেউ কখনো চাকদায় এসে থাকো, তবে এই মন্দিরের কিন্তু একবার অবশ্যই দর্শন করে যাও। तारों की करनी सवारी, चांद पर भी नाचे हम, तूफानों से यार। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো।